নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা হাই ব্লাড প্রেশার সম্পর্কে আলোচনা করব, যেটাই কিন্তু আমরা বাংলায় উচ্চ রক্তচাপ বলে জানি। আর হাই ব্লাড প্রেশারের 5টি বেস্ট মেডিসিন সম্পর্কে জানবো এবং এইসব মেডিসিনগুলোর ডোজ কী আছে, তার সঙ্গে সাইড এফেক্ট কী আছে এবং এইসব মেডিসিনগুলো কোন গ্রুপের থেকে বিলং করে, তার সঙ্গে মেকানিজম অফ অ্যাকশন অর্থাৎ এইসব মেডিসিনগুলো আমাদের শরীরে কীভাবে কাজ করে, সম্পূর্ণ তথ্য কিন্তু বিস্তারিত আলোচনা করব। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি ফার্মাসিস্ট দীপ, চলুন ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আমরা একটু দেখে নেব যে হোয়াট ইজ ব্লাড প্রেশার অর্থাৎ ব্লাড প্রেশার কি। দেখুন, আমাদের যে হৃৎপিণ্ড অর্থাৎ আমাদের যে হার্ট আছে, সেই হার্ট কিন্তু সারা শরীরে কিন্তু ব্লাডকে সার্কুলেট করে অর্থাৎ আমাদের সারা শরীরে কিন্তু ব্লাডকে ছড়িয়ে দেয়। সো ধরুন, যখন কোনো জলের পাইপের মধ্যে দিয়ে কিন্তু জল প্রবাহিত হয়, তখন কিন্তু সেই পাইপের উপর কিন্তু একটা প্রেশার তৈরি হয়। ঠিক তেমনি আমাদের হৃৎপিণ্ড যখন ব্লাডকে সার্কুলেট করে অর্থাৎ ব্লাডকে পাম্প করে, তখন কিন্তু আমাদের যে ধমনী অর্থাৎ ব্লাডের রক্তের শিরা আছে, সেই শিরার উপর কিন্তু একটি প্রেশার তৈরি হয়। সেই প্রেশারকেই বলা হচ্ছে কিন্তু ব্লাড প্রেশার। আর ব্লাড প্রেশারকে কিন্তু দুটো নাম্বার দিয়ে কিন্তু রেকর্ড করা হয়। একটা হচ্ছে কিন্তু উপরের নাম্বার, যেটাকে কিন্তু সিস্টোলিক বিপি বলা হয়, আর আরেকটি হচ্ছে কিন্তু নিচের নাম্বার, সেটা হচ্ছে যেটাকে কিন্তু বলা হচ্ছে ডায়াস্টোলিক বিপি। অর্থাৎ আমাদের হৃৎপিণ্ড কিন্তু সংকোচন এবং প্রসারণ করে। সো একবার সংকোচন করছে, একবার প্রসারণ করছে। সো উপরেরটাকে বলা হচ্ছে সিস্টোলিক আর নিচেরটাকে বলা হচ্ছে কিন্তু ডায়াস্টোলিক। সো নেক্সট আমরা ব্লাড প্রেশারের একটি চার্ট দেখে নেব। দেখুন, নর্মাল বিপি হচ্ছে কিন্তু আমাদের যে 120, যে নিচেরটা উপরেরটা হচ্ছে কিন্তু 120, সিস্টোলিক বিপি 120 আর নিচেরটা ডায়াস্টোলিক বিপি কিন্তু 80। এটা হচ্ছে কিন্তু নর্মাল রেঞ্জ। আর এর পরেরটা হচ্ছে কিন্তু এলিভেটেড কি, দেখুন সিস্টোলিক বিপি হচ্ছে যদি 120 থেকে অর্থাৎ উপরের যে বিপি আছে সেটা যদি 120 থেকে 130-এর মধ্যে থাকে, এছাড়া নিচেরটা যদি 80 থাকে, তখন এরকম পর্যায়ে থাকলে কিন্তু কোনো পেশেন্টের সেটাকে বলা হচ্ছে এলিভেটেড কি, দেখুন এলিভেটেড কথার অর্থ হচ্ছে এখন স্টিল এই যে 120 থেকে 129-এর মধ্যে উপরের বিপি আর নিচেরটা হচ্ছে 80, এইরকম কন্ডিশন থাকলে এটাকে কিন্তু স্টিল হাই বিপির মধ্যে কিন্তু হাই ব্লাড প্রেশারের মধ্যে কিন্তু কনসিডার করা হয় না। এরকম কন্ডিশনে কিন্তু পেশেন্টকে মেডিসিন স্টার্ট করার জন্য বলা হয় না। এইরকম কন্ডিশনে পেশেন্টকে তার যে লাইফস্টাইল আছে অর্থাৎ সে যদি মোটা হয় তাকে কিন্তু ওজন কমানোর জন্য বলা হয়ে থাকে। এছাড়া লবণ অর্থাৎ নুন কিন্তু কম খাওয়ার জন্য বলা হয়ে থাকে। এছাড়া যদি কোনো ব্যাড হ্যাবিট থাকে যেমন অ্যালকোহল, স্মোকিং, এগুলো কিন্তু কন্ট্রোল করার জন্য কিন্তু বলা হয়ে থাকে। সো এই কন্ডিশনটাকে বলা হচ্ছে এলিভেটেড। নেক্সট আমাদের চলে আসছে হাইপার টেনশন স্টেজ অন। সো এটা কিন্তু ইয়েলো জোনে চলে আসছে। হাইপার টেনশন স্টেজ অনে কিন্তু যে সিস্টোলিক বিপি সেটা কিন্তু 130 থেকে 139-এর মধ্যে থাকবে অর্থাৎ 140-এর মধ্যে থাকবে। আর ডায়াস্টোলিক বিপি কিন্তু 80 থেকে কিন্তু 90-এর মধ্যে থাকলে সেটাকে বলা হচ্ছে কিন্তু হাইপার টেনশন স্টেজ অন। আর দ্বিতীয় হচ্ছে হাইপার টেনশন স্টেজ টুতে কেমন থাকে বিপি, আমাদের যে সিস্টোলিক বিপি অর্থাৎ উপরের বিপি কিন্তু 140 বা তার বেশি থাকে এবং ডায়াস্টোলিক বিপি কিন্তু 90 বা তার বেশি থাকলে সেটাকে কিন্তু বলা হচ্ছে হাইপার টেনশন স্টেজ 2। আর ক্রাইসিস স্টেজ কি, ক্রাইসিস স্টেজ হচ্ছে কিন্তু যদি সিস্টোলিক বিপি অর্থাৎ আমাদের যে উপরের বিপি আছে সেটা যদি 180-র বেশি হয়ে যায় এবং আমাদের যে নিচের বিপি আছে ডায়াস্টোলিক বিপি আছে, সেই ডায়াস্টোলিক বিপি যদি 120-র বেশি হয়ে যায়, তখন কিন্তু সেটাকে বলা হচ্ছে ক্রাইসিস কন্ডিশন। আর এই রকম কন্ডিশনে কিন্তু পেশেন্টকে কখনোই কিন্তু ঘরে রাখা ঠিক হয় না। এরকম কন্ডিশনে কিন্তু পেশেন্টকে ইমিডিয়েটলি কিন্তু হসপিটালে যেতে হয়। সো এটা গেল আমাদের ব্লাড প্রেশার সম্পর্কে আমরা একটা মোটামুটি ধারণা পেয়ে গেলাম। নেক্সট আমরা ব্লাড প্রেশারের কারণ দেখে নেব যে কজেস অফ হাই বিপি কী আছে অর্থাৎ হাইপার টেনশনের কারণ কী আছে। সো মেন যে কারণগুলি আছে সের মধ্যে কিন্তু জেনেটিকের কারণে হতে পারে, এছাড়া ওবিসিটি অর্থাৎ কেউ যদি অতিরিক্ত পরিমাণে মোটা হয় তার জন্য হতে পারে, এছাড়া কেউ যদি অতিরিক্ত পরিমাণে লবণ অর্থাৎ নুন খায় তার জন্য হতে পারে, এছাড়া স্ট্রেস, এছাড়া কিডনি ডিজিজের কারণে কিন্তু হাই ব্লাড প্রেশারের সমস্যা কিন্তু পেশেন্টের মধ্যে দেখা দিতে পারে। আর হাই ব্লাড প্রেশারের সিমটমস কী আছে, সিমটমসের মধ্যে কিন্তু হেডেক অর্থাৎ মাথা ব্যথা, তার সঙ্গে ডিজিনেস অর্থাৎ মাথা ঘোরা, এছাড়া চোখে কিন্তু আবছা দেখা, এছাড়া বেশিরভাগ পেশেন্টের মধ্যে কিন্তু কোনো সিমটমস কিন্তু হাই ব্লাড প্রেশারের কিন্তু দেখা যায় না। নেক্সট আমরা মেডিসিনে চলে আসবো। সো আমাদের প্রথম মেডিসিন হচ্ছে অ্যামলোডোপিন। সো অ্যামলোডোপিনের ড্রাগ ক্লাস কী আছে, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স। সো ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স কী করে, আমাদের শরীরের যে ক্যালসিয়াম আয়ন কোষ আছে সেই ক্যালসিয়াম আয়ন কোষকে হৃৎপিণ্ড থেকে কিন্তু আমাদের যে শিরায় আছে, রক্তের শিরা অর্থাৎ ব্লাডে কিন্তু মিশতে দেয় না এবং সেটাকে কিন্তু ব্লক করে দেয়। আর অ্যামলোডোপিন ট্যাবলেট কিন্তু আপনারা অম্লোভাস নামে, এছাড়া অ্যামলোকাইন নামে কিন্তু পেয়ে যাবেন, যেটা কিন্তু ম্যানকাইন ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচার করে। আর অ্যামলোভাসকে কিন্তু ম্যাকলিয়ার্স ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। আর এই ট্যাবলেটটি কিন্তু 5 mg-র সঙ্গে এবং 2.5 mg-র সঙ্গে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। আর অ্যামলোডোপিন ট্যাবলেট কিন্তু সবথেকে বেশি পরিমাণ কিন্তু ব্লাড প্রেশারের পেশেন্টদের মধ্যে কিন্তু প্রেসক্রাইব করা হয়ে থাকে। আর যেসব ব্লাড প্রেশারের মেডিসিন আছে এইসব মেডিসিনগুলোকে কিন্তু অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ বলা হয়ে থাকে। আর অ্যামলোডোপাইনের ডোজ কিন্তু সবসময় কিন্তু লো ডোজ থেকে শুরু করতে হয়।
আর অ্যামলোডোপাইনের ডোজ কী আছে 2.5 থেকে 5 mg করে কিন্তু দিনে একবার কিন্তু পেশেন্টকে রেকমেন্ড করা হয়। আর এটা কিন্তু হাই বিপির ডায়াগনোসিস করার পরেই কিন্তু পেশেন্টকে রেকমেন্ড করা হয়ে থাকে। আর সবসময় কিন্তু ডক্টরের তত্ত্বাবধানে কিন্তু অ্যামলোডোপাইন ট্যাবলেট কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। নেক্সট আমরা দেখে নেব যে অ্যামলোডোপিন ট্যাবলেটের সাইড এফেক্টস কী আছে। সো এর যে মেন সাইড এফেক্টগুলো আছে তার মধ্যে কিন্তু ফার্স্ট হার্টবিট অর্থাৎ কিন্তু প্রচুর হার্টবিট কিন্তু বেড়ে যেতে পারে, তার সঙ্গে কিন্তু ডিজিনেস অর্থাৎ কিন্তু মাথা ঘোরা, তার সঙ্গে কনস্টিপেশনের সমস্যা, এছাড়া হেডেক, মাথা ব্যথার সাথে এর সঙ্গে কিন্তু নজিয়া এবং কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু শরীরে কিন্তু অ্যালার্জিক রিয়াকশান অর্থাৎ র্যাশও কিন্তু দেখা দিতে পারে। সো এইগুলো ছিল হচ্ছে কিন্তু অ্যামলোডোপিন ট্যাবলেটের সাইড এফেক্ট। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে অ্যাটেনোনল। সো অ্যাটেনোনল ট্যাবলেট কিন্তু আপনারা মার্কেটে হিপিরেস 50 নামে কিন্তু পেয়ে যাবেন, যেটাই কিন্তু সিপ্লা ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। আর অ্যাটেনোনল ট্যাবলেটের ড্রাগ ক্লাস আছে কিন্তু বিটা ব্লকার্স। বিটা ব্লকার্স আমাদের শরীরে কীভাবে কাজ করে, আমাদের শরীরের যে অ্যাড্রিনালিন হরমোন আছে সেই হরমোনের প্রভাবকে কিন্তু প্রভাবিত করে এবং নিজের কাজ করে। আর অ্যাটেনোনলের ডোজ কী আছে, মিনিমাম ডোজ আছে কিন্তু 25 to 50 মিলিগ্রাম দিনে একবার, আর ম্যাক্সিমাম ডোজ আছে কিন্তু 25 থেকে 50 মিলিগ্রাম দিনে দুবার। আর অ্যাটেনোনল ট্যাবলেট কিন্তু 50 মিলিগ্রামের সঙ্গে এবং তার সঙ্গে কিন্তু 25 অর্থাৎ 25 মিলিগ্রামের সঙ্গেও কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে। সো আমরা যখন অ্যাটেনোনল ট্যাবলেট গ্রহণ করব তার সঙ্গে কিন্তু ক্যাফিন, কফ সিরাপ এবং অ্যাপেল জুস এবং অরেঞ্জ জুস এগুলো কিন্তু একসঙ্গে গ্রহণ করা যাবে না। এগুলোর সঙ্গে গ্রহণ করলে কিন্তু অ্যাটেনোনল কিন্তু আমাদের শরীরে সঠিকভাবে নিজের কাজ করতে পারবে না। নেক্সট আমরা দেখে নেব যে অ্যাটেনোনল ট্যাবলেটের সাইড এফেক্টস কী আছে। সো এর যে মেন সাইড এফেক্টস আছে সেটি হচ্ছে কিন্তু লো ব্লাড প্রেশার অর্থাৎ যেটাই কিন্তু আমরা হাইপোটেনশন বলে জানি। সো কিছু কিছু সময় কিন্তু এমন হতে পারে যে ব্লাড প্রেশার কিন্তু হঠাৎ করে কিন্তু অনেকটা নিচে চলে আসে। তার সঙ্গে কিন্তু স্লো হার্ট রেট, আমরা আগে যখন অ্যামলোডোপিন দেখলাম, অ্যামলোডোপিনের ক্ষেত্রে কিন্তু আমাদের হার্ট রেট কিন্তু বেড়ে যেতে পারে। সো অ্যাটেনোনলের ক্ষেত্রে কিন্তু আমাদের যে হার্ট রেট সেটা কিন্তু স্লো হয়ে যেতে পারে। আর এছাড়া ডিজিনেস, হঠাৎ করে যদি আমরা উঠে দাঁড়াই তাহলে কিন্তু আমাদের মাথা ঘুরে যেতে পারে। এছাড়া ডিপ্রেশন এবং নজিয়া অর্থাৎ বমি ভাব কিন্তু ফিল হতে পারে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে লোসার্টেন। সো লোসার্টেন ট্যাবলেট কিন্তু মার্কেটে লোসার 50 নামে কিন্তু অ্যাভেলেবেল আছে, আর যেটাই কিন্তু টরেন্ট ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। আর এই লোসার্টেন হচ্ছে কিন্তু একটি অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার। সো এটি অ্যানজিওটেনসিন 2 রিসেপ্টর ব্লকার্স আমাদের শরীরে কিভাবে কাজ করে, দেখুন অ্যানজিওটেনসিন হচ্ছে কিন্তু এক ধরনের হরমোন যেটা আমাদের শরীরে আছে। আর যে হরমোনটি কী করে, আমাদের যে রক্তের শিরাগুলো আছে সেই শিরাগুলোকে কিন্তু সংকুচিত করে দেয়। সো ব্লাডের আমাদের যে ধমনী আছে অর্থাৎ রক্তের শিরা সেগুলোটাকে সংকুচিত করে দেয়। সো লোসার্টেন কী করে, যে অ্যানজিওটেনসিন হরমোনের প্রভাবকে কিন্তু ব্লক করে দেয়, যার ফলে কিন্তু আমাদের যে ব্লাডের শিরা সেগুলো কিন্তু সংকুচিত হয় না, যার ফলে কিন্তু আমাদের যে ব্লাড ভেসেল সেটা রিল্যাক্স থাকে এবং তার সঙ্গে কিন্তু আমাদের ব্লাডকে ভালোভাবে প্রবাহিত হতে পারে এবং আমাদের ব্লাড প্রেশারকে কিন্তু রিডিউস করে এবং আমাদের যে হৃৎপিণ্ড আছে সেই হৃৎপিণ্ডের উপর থেকে কিন্তু যে ওয়ার্কলোড সেটা কিন্তু কম করে দেয়। আর লোসার্টেন ট্যাবলেটের ডোজ কী আছে, 25 to 100 মিলিগ্রাম দিনে একবার কিন্তু পেশেন্টকে ইউজ করতে দেওয়া হয়ে থাকে, 25 থেকে 100 মিলিগ্রাম। সো অ্যাকর্ডিং টু পেশেন্টের কন্ডিশন ডক্টর কিন্তু ডিসাইড করে যে কত মিলিগ্রাম কিন্তু পেশেন্টকে দিতে হবে, বাট এই রেঞ্জের মধ্যে কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। নেক্সট আমরা দেখে নেব যে সাইড এফেক্টস অফ লোসার্টেন ট্যাবলেট। সো লোসার্টেন ট্যাবলেটস সাইড এফেক্টস কী আছে, ডিজিনেস অর্থাৎ মাথা ঘোরা, তার সঙ্গে কিন্তু ফ্যাটিক আর উইকনেস অর্থাৎ আমাদের কমজোরি মেহসুস হওয়া, তার সঙ্গে কিন্তু কোল্ড লাইক সিমটমস অর্থাৎ আমাদের নাক থেকে জল পড়া, সর্দির মতো ফিল হওয়া, তার সঙ্গে কিন্তু হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, এছাড়া ডায়রিয়া, হেডেকের সমস্যা এবং লো ব্লাড প্রেশার, স্পেশালি হোয়েন লো ব্লাড প্রেশারের সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। অর্থাৎ আমরা যখন হঠাৎ করে উঠে দাঁড়াবো কিন্তু আমাদের কিন্তু চোখে মুখে কিন্তু অন্ধকার হতে পারে এবং আমাদের কিন্তু হঠাৎ করে কিন্তু ব্লাড প্রেশার কমে যেতে পারে। সো লোসার্টেন ট্যাবলেট ইউজের ফলে কিন্তু এইসব সাইড এফেক্টগুলো দেখা দিতে পারে। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে লিসোনোপিল। সো লিসোনোপিল ট্যাবলেট কিন্তু আপনারা মার্কেটে লিপ্রেল 5 নামে পেয়ে যাবেন, যেটা কিন্তু লুপিন ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। আর লিসোনোপিল ট্যাবলেটের ড্রাগ ক্লাস কি আছে, এসি ইনহিবিটর ড্রাগস। সো এসিভি ইনহিবিটার্সও কিন্তু সেম যেমন আমরা আগে দেখলাম এআরবি ইনহিবিটার্স একই রকমভাবে কাজ করে। অর্থাৎ এসি ইনহিবিটার্স কী করে, আমাদের শরীরের যে অ্যানজিওটেনসিন হরমোন আছে সেই অ্যানজিওটেনসিন হরমোনকে কিন্তু তৈরি হতে দেয় না এবং আমাদের যে আমাদের যে ব্লাডের রক্তনালী আছে অর্থাৎ আমাদের যে শিরা আছে সেই শিরাকে কিন্তু সংকুচিত হতে দেয় না, সেটাকে কিন্তু নর্মাল রাখতে কিন্তু সাহায্য করে। আর ডোজ কী আছে, 5 to 40 মিলিগ্রাম দিনে একবার অর্থাৎ 5 থেকে 40 mg করে কিন্তু দিনে একবার কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়।
হয়। আর ম্যাক্সিমাম ডোজ হচ্ছে কিন্তু 40 mg পার ডে, অর্থাৎ 40 mg হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম ডোজ, তার বেশি কিন্তু পেশেন্টকে একদিনে খেতে দেওয়া হয় না। আর লিসিনোপ্রিল ট্যাবলেট যখন আমরা ইউজ করব, রেগুলার ডায়াগনোসিস করা হয় এবং ব্লাড প্রেশারকে কিন্তু মনিটরিং করা হয় ডোজকে কিন্তু ফিক্স করার জন্য। আর সব সময় কিন্তু লো ডোজ থেকে কিন্তু যে ট্রিটমেন্ট সেটা কিন্তু শুরু করা হয়, অর্থাৎ 5 mg থেকে কিন্তু যে ট্রিটমেন্ট সেটা কিন্তু শুরু করা হয়ে থাকে। নেক্সট আমরা দেখে নেব যে সাইড এফেক্টস অফ লিসিনোপ্রিল ট্যাবলেটের সাইড এফেক্টস কী আছে। সো সবথেকে বেশি পরিমাণ যে সমস্যাটি দেখা দেয় সেটা হচ্ছে কিন্তু ড্রাই কফের সমস্যা, এছাড়া ফ্যাটিগ অর্থাৎ আমাদের কমজোরি মেহসুস হতে পারে অর্থাৎ ডিজিনেস, এছাড়া অর্থাৎ মাথা গোড়া এবং হেডেকের সমস্যা, মাথা ব্যথা, লস অফ টেস্ট অর্থাৎ আমাদের জিভে কিন্তু কোনো রকম টেস্ট না লাগতে পারে, এছাড়া আমাদের ব্লাডে কিন্তু পটাশিয়াম লেভেল কিন্তু বেড়ে যেতে পারে। সো এইসব সাইড এফেক্টগুলো কিন্তু লিসিনোপ্রিল ট্যাবলেট ইউজ করার ফলে দেখা দেয়। আমাদের নেক্সট মেডিসিন হচ্ছে মেটোপ্রোলল। সো মেটোপ্রোলল ট্যাবলেটের ব্র্যান্ড নেম আছে কিন্তু মায়োপ্রোলল নামে কিন্তু আপনারা পেয়ে যাবেন, মায়োপ্রোলল XL50 নামে পেয়ে যাবেন, যেটাই কিন্তু অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল কিন্তু ম্যানুফ্যাকচার করে। আর ড্রাগ ক্লাস আছে কিন্তু বিটা ব্লকার্স। সো আগেই কিন্তু আমি বলেছি বিটা ব্লকার্স কি, বিটা ব্লকার্স হচ্ছে কিন্তু আমাদের শরীরের যে অ্যাড্রিনালিন হরমোন আছে সেই তার প্রভাবকে কিন্তু ব্লক করে দেয়। আর এটা কিন্তু ফার্স্ট লাইন ইউজ করা হয় না। সো এটাকে এই মেটোপ্রোলল ট্যাবলেট কিন্তু সবসময় কিন্তু লাস্টের দিকে ইউজ করা হয়ে থাকে। প্রথমে কিন্তু যে অ্যামলোডোপিন ট্যাবলেট দেখলাম, অ্যামলোডোপিন, অ্যাটোনোডল, এই সব ট্যাবলেটগুলো দিয়ে কিন্তু ট্রিটমেন্ট শুরু করা হয়ে থাকে এবং সেগুলো দিয়ে যখন কন্ট্রোল হয় না তখন কিন্তু মেটোপ্রোলল ট্যাবলেট কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর ডোজ কী আছে, ইমিডিয়েট রিলিজের জন্য কিন্তু 50 থেকে 100 মিলিগ্রাম কিন্তু দিনে দুবার কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয় ইমিডিয়েট রিলিজের জন্য, অর্থাৎ কোনো পেশেন্টের বিপি যদি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় এবং সেটাকে যদি ইমিডিয়েটলি কমানোর জন্য কিন্তু তখন 50 থেকে 100 মিলিগ্রাম করে কিন্তু দিনে দুবার কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। আর এক্সটেন্ডেড রিলিজের জন্য কিন্তু 50 থেকে 200 মিলিগ্রাম করে কিন্তু দিনে একবার কিন্তু পেশেন্টকে খেতে দেওয়া হয়। অ্যাজ পার পেশেন্ট কন্ডিশন কিন্তু ডোজ কিন্তু নির্ধারণ করা হয়ে থাকে। নেক্সট আমরা মেটোপ্রোললের সাইড এফেক্টস দেখে নেব। সো মেটোপ্রোললের সাইড এফেক্টসের মধ্যে মেন যে সাইড এফেক্টসগুলি আছে সেটি হচ্ছে কিন্তু ফ্যাটিগ, এছাড়া হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, তার সঙ্গে অ্যাজমা এবং সিওপিডিকে কিন্তু ফুল ফর্মে কিন্তু ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বলা হয়ে থাকে, যেটা হচ্ছে কিন্তু আমাদের ফুসফুসের এক ধরনের সমস্যা। এছাড়া ইরেকটাইল ডিসফাংশন, যেটা কিন্তু পুরুষদের মধ্যে দেখা দেয়, যেটাই কিন্তু বাংলায় পুরুষত্বহীনতা বলা হয়ে থাকে। সো এইসব সমস্যাগুলো কিন্তু মেটোপ্রোলল ট্যাবলেট ইউজ করার ফলে কিন্তু দেখা দিতে পারে। নেক্সট আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য অর্থাৎ কি নোটস দেখে নেব। দেখুন, অনেক সময় আমরা যখন যে সিঙ্গেল ইনগ্রিডিয়েন্টসের ট্যাবলেট ইউজ করি তখন যদি ভালো রেজাল্ট না পাওয়া যায় তখন কিন্তু কম্বিনেশন থেরাপি কিন্তু ইউজ করা হয়ে থাকে, যেমন এসি ইনহিবিটার্স অথবা এআরবি ইনহিবিটার্সের সঙ্গে কিন্তু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার্স মিশিয়ে কিন্তু বেটার বিপি কন্ট্রোলের জন্য কিন্তু পেশেন্টের মধ্যে কিন্তু ইউজ করা হয়ে থাকে। আর এসি ইনহিবিটার্স অথবা এআরবি ইনহিবিটার্স দুটোই কিন্তু একইভাবে কাজ করে। এই দু ধরনের ওষুধ কিন্তু ডিউরিং প্রেগনেন্সি কিন্তু ইউজ করা হয় না, কারণ এই ওষুধগুলি কিন্তু যে ফেটাস আছে ফেটাসের কিন্তু ক্ষতি করতে পারে। আর লাইফস্টাইল চেঞ্জেস যেমন ডায়েট, এক্সারসাইজ এবং লো সল্ট ইনটেক কিন্তু যে মেডিকেশানগুলো ব্লাড প্রেশারের যে মেডিকেশানগুলো আছে সেই সব মেডিকেশানের কিন্তু এফিসিয়েন্সি কিন্তু বাড়িয়ে দিতে পারে এবং যারা ব্লাড প্রেশারের পেশেন্ট তাদের মধ্যে কিন্তু এইসব লাইফস্টাইল চেঞ্জেসগুলো কিন্তু করতে বলা হয়ে থাকে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা, দয়া করে কিন্তু আপনারা কেউ সেলফ মেডিকেশন করবেন না। এই ভিডিওটি কিন্তু শুধুমাত্র এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপাসের জন্য কিন্তু তৈরি করা হয়েছে। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।